টিলু, আরে ওখানে কি করছিস? আচ্ছা, আনন্দ করছিস। দিয়েছি, তোমাদের সবাইকে সময় দিয়েছি। হ্যাঁ 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 দিচ্ছি, সবাইকে খাবার দিচ্ছি। ওই টিলু, হ্যাঁ যাও আর ঝটফট কাজটা শেষ করে আবার ফিরে এসো। যাও। মধুরিমা মা, এই নে, আজকে তোর পছন্দ মতো পুরনপুলি বানিয়েছি। গরম গরম আছে, খেয়ে নে। কি হয়েছে, দেখে খুশি হসনি? মা, আমায় বল কি হয়েছে? কিছু না মা, ব্যাস এমনি। লক্ষ্য করছি যবে থেকে তুই ফিরে এসেছিস কেমন যেন অন্যমনস্ক থাকিস। মা, কখনো কখনো চুপ থাকাও তো ভালো না। বুঝেছি। তোমরা কখনোই বুঝবে না। দেখ মা, এই বয়সটায় কখনো কখনো মানুষ নিজের জেদের আগে কারুর কথা শোনে না। আমি তো তোর মা রে, আর মদন তোর বড় দাদা। আমরা দুজন যা সিদ্ধান্ত নেব তোর ভালোর জন্যই তো নেব না? মা, একটা মানুষের কাছে যেটা খাবার, কখনো কখনো সেটা অন্য কারোর কাছে বিষও হতে পারে। এখন যখন খাবার খেতে বসেছিস, খাবার খাওয়ার সময় এসব বিষ টিষের কথা বলতে নেই। মা প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। আমি ঘুমোতে যাচ্ছি, ঠিক আছে? আর আমি বলি কি, যে তুইও খাবার দাবার খেয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়। কখনো কখনো যখন মন অশান্ত হয় তখন মানুষ ভালো কথা ভাবতেই পারে না। কিন্তু তুই দেখে নিস মা, কাল সকালে যখন তুই ঘুম থেকে উঠবি না, তখন তোর এই সমস্ত দুশ্চিন্তাগুলোকে ছোট বলে মনে হবে। ঠিক আছে মা, গুড নাইট। গুড নাইট মা। কালকের ভোরটা কেমন হবে জানি না, কিন্তু এই রাতটা যেন কেটে যায়। এত রাতে কে এসেছে? বোধহয় দাদা হবে। সুলতান, তুমি এখানে কি করে? সুলতান, 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 কি করছো? সুলতান, কি করছো সুলতান? সুলতান, সুলতান, না, না, সুলতান, 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 আমাকে মেরো না সুলতান, সুলতান, সুলতান। মধু, তোর কিছু হয়নি তো? মা, তুই কোথায়? কোথায়? ঠিক আছিস তো? এটা তো দেখছি সর্জারাওয়ের কাক। লাইটটা ভেঙে দিলি, হতচ্ছাড়া কোথাকার। দাঁড়া, আমি এক্ষুনি টর্চ নিয়ে আসছি, দেখাচ্ছি মজা।
কোথায় গেলি রে তুই? হ্যাঁ, আমার বাড়িতে কেন ঢুকেছিস? হতচ্ছাড়া বদমাস, কোথায় রে তুই? কোথায়? আহ! 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 মধু, এ কি হয়ে গেল তোর? হে ভগবান, মধুরিমা কি হয়েছে তোর? মা, মা, কি হয়েছে মধুর? ডাক্তারকে ডাক, অ্যাম্বুলেন্সে খবর দে। আমার মেয়ের কি হয়েছে মা, রে? মধু আর বেঁচে নেই মা, আর না, বেঁচে নেই। না। হ্যাঁ শোনো না, বলো। হ্যালো হ্যালো বরুণ, হ্যাঁ শোনো না, বলো কি হয়েছে? শোনো, কাল আমাদের নাসিক যেতে হবে। সকালে বেরোবো, তুমি রেডি থাকবে। নাসিক কেন? নাসিকের পাশে একটা গ্রাম আছে, কেডি স্যার একটা কেস নিয়েছেন, ওটার কারণেই ওখানে যেতে হবে। জিজ্ঞাসা করো। তুমি জিজ্ঞাসা করো। স্যার, ওয়ান কোয়েশ্চেন। হ্যাঁ বলো বলো। সম্ভবত তুমি আমার কাছ থেকে এটা জানতে চাও যে আমি সার্জে রাওকে কিভাবে চিনি। তো বিষয়টা হলো, শোনায় না, যখন কেউ কোনো প্রশ্ন করে তার অর্থ এটা দাঁড়ায় যে সে তার মানসিক একটা বিকাশ ঘটাতে চায়। আর ভালো এই প্রশ্নগুলো করা, যদি প্রশ্নটা সঠিক সময়ে করা হয়। তো স্যার, আমি তো সঠিক সময়ে প্রশ্নটা। এটা তো সময় বলে দেবে তোমাকে। এবার বাকি থাকলো আমার সেই প্রশ্নটা, সার্জে রাওকে চেনা। তো নাসিকে দেখা হয়েছিল আমাদের দুজনের। পশু পাখি নিয়ে পড়াশোনা করতে এসেছিলেন উনি, আর আমি আমার সিনিয়র লয়ার যিনি ছিলেন সেই সময়, মনোহর বাবু, মনোহর স্যার, ওনার সঙ্গে ওনার সহায়তা করছিলাম একটা কেসের বিষয়ে। আর প্রথম সাক্ষাতেই আমার সার্জে রাওয়ের ভদ্র স্বভাব, তার সরলতা বেশ ভালো লেগেছিল আমার। তারপর আমি তার পরিবারের লোকের সঙ্গে দেখা করলাম, তারাও ঠিক একই রকম, খুব সহজ। তারপর বন্ধুত্ব হয়ে গেল। আজ যাচ্ছি তাকে বাঁচাতে, আমার বন্ধুত্বের দায়িত্ব পালন করতে। আর কোনো প্রশ্ন? নো স্যার। সার্জে রাও, এটা কি করে ফেললি তুই? আরে কেডি দাদা, কেমন আছেন আপনি? আমি খারাপ আছি। তোকে এই অবস্থায় দেখে আমি কি করে ভালো থাকি বল? এ আমার কপালের দোষ দাদা। গত জন্মের কোনো খারাপ কাজের ফল হয়তো আমি এখন ভোগ করছি। তোর কর্মফল তো মিষ্টি হওয়া উচিত, এরকম তিতো নয়। এত ভরসা করেন আপনি আমার উপর? মানুষের প্রবৃত্তি আর তার স্বভাব তো তার চিন্তাভাবনার সঙ্গেই যায়। আর তোর প্রবৃত্তি আমি জানি, মানুষ পশু পাখিকে সাহায্য করা। যাদেরকে তুই ভালোবাসিস, যাদেরকে সাহায্য করিস, তাদেরকে তো হত্যা তুই করতেই পারিস না। কিন্তু দাদা, আইন তো আমাকে খুনি মনে করে। না, এরকমটা ওরা মনে করছে, ওদের সন্দেহ, যার উপর ভিত্তি করে তোর উপর অভিযোগটা এসেছে। আর আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে তুই দোষী নোস, আর তুই যে নির্দোষ এটা আমি আদালতে প্রমাণ করে ছাড়বো। দাদা, আপনি তো জানেনই যে আমি পশু পক্ষীদের ভালোবাসি। ওদের ভাষা বোঝা, জানা, এটাই আমার শখ। এখন তো এতটাই এক্সপার্ট হয়ে গেছি, ওদের সাথে কথা বলে আমি ছোটোখাটো কাজও করিয়ে নিতে পারি। যেমন মানুষকে বলে কাজ করানো হয়, ঠিক সেরকমই। তো এই কাজকর্ম তুই কত বছর ধরে করছিস? 16 বছর ধরে। সাহেব, আমার সব পাখি আমার খুব ভালো বন্ধু। আমি ঘন্টার পর ঘন্টা ধরে ওদের সঙ্গে কথা বলি, ওদের গান শুনি। আরে সুলতান, তুই কেমন আছিস? মনে হচ্ছে তোর মনটা খারাপ। ওদেরকে দিয়ে খুনও করাতে পারেন। না সাহেব, আমি কোনো খুন করাইনি, মায়ের দিব্যি। ইউর অনার, এটা একটা অদ্ভুত ধরনের কেস। এই ধরনের কেস আগে না কোনোদিন কেউ দেখেছে আর না কেউ শুনেছে।
খুন করার জন্য লোকেরা অনেক রকমের অস্ত্র ইউজ করে থাকে। মন দিয়ে শুনুন কেডি বাবু, এই ভদ্রলোক আচ্ছা আপনার নাম কি বলেছিলেন? সার্জে রাও। সার্জে রাও। সার্জে রাও বাবু পাখিদেরকে দিয়ে হত্যা করান। ইনি এনার পোষ্য পাখি সুলতানকে দিয়ে এই সমস্ত কাজ করান। না সাহেব, এটা সত্যি নয়। মিথ্যে বলছেন আপনি, এটাই হয়েছে। মায়ের দিব্যি খেয়ে বলছি সাহেব, আমি মিথ্যে বলছি আচ্ছা, না। এটা কি মিথ্যে যে আপনি মধুরিমাকে ভালোবাসতেন না, ওর সঙ্গে আপনার আশীর্বাদ হয়নি, ওকে আপনি বিয়ে করতেন না, ওর মা আর ওর দাদা দুজনে এই বিয়েতে রাজি ছিলেন না? এটা সত্যি। ওদের ফ্যামিলির অনেক প্রেশার ছিল আমার ওপর। আচ্ছা একটা কথা বলুন, যেদিন খুনটা হলো ওই দিন দুপুরে ও আপনার বাড়িতে এসেছিল না আসেনি? আর ও আসার পরে এটা বলেছিল যে এই সম্পর্কটা ও রাখতে চায় না? সূর্য, আমি তোর সাথে বিয়ে করতে পারবো না। আমার পক্ষে রোজ রোজ এই টেনশন নেওয়া সম্ভব হচ্ছে না রে। কি হয়েছে? তুই টেনশন নিচ্ছিস কেন? আমি আছি তো, আমি সব ঠিক করে দেব। তুই কি করবি? কিচ্ছু করতে পারবি না। তুই শুধু তোর পাখিদের ভাষা আর তাদের কষ্ট বুঝতে পারিস। মানুষের দুঃখ আর কষ্ট বোঝার ক্ষমতা তোর একদমই নেই রে। খবরদার মধু, তুই আমার পাখিদের কিচ্ছু বলবি না। আর আমাকে তুই কি বোঝাবি? হ্যাঁ, আগে যাও গিয়ে নিজের অকম্মা ভাইকে বোঝাও। সারা দিন ধরে গ্রামের লোকেদের ওপর দাদাগিরি ফলে আর কুয়োর পাশে বসে বিড়ি খায়। জানো গ্রামবাসী কি বলে ওর ব্যাপারে? তুই ওর কথা ছাড়, গ্রামবাসী তোর কথা কি বলে জানিস? তুই পাগল বলে রে তোকে, আনাড়ি বলে রে, আনাড়ি। সারাদিন তুই চি চি চু চু করতে থাকিস। তোর কাপড়ের থেকেও সারাক্ষণ পাখির গন্ধ আসে। দেখ দেখ, তোর চুলের ভেতরেও পাখিদের পালক থাকে। সূর্যু, তুই হবলাদের ভাষা বুঝতে পারিস, কিন্তু তুই আমার কথা, আমার ভাষা বুঝতে পারিস না রে। আমার মা আর দাদা আমার ভবিষ্যৎ নিয়ে কত চিন্তা করে, এর জন্য ওরা তোর সাথে বিয়ে করতে বারণ করে। আমি কি করবো রে সূর্যু? দেখো, আমি সব বুঝি। তুই আমাকে বিশ্বাস করিস তো? তোকে আমি খুব সুখী রাখবো, সত্যি। তুই কি আমার জন্য নিজের পাখিদের ছেড়ে থাকতে পারবি? আমি আমার পাখিগুলোকে ছাড়া মানে? মানেটা খুব পরিষ্কার। তুই নিজের পাখিদের ছেড়ে থাকতে পারবি না, আর আমি ওদের নিয়ে থাকতে পারবো না। এক মিনিট দাঁড়া। যদি আমাকে ছেড়ে যাওয়ারই ছিল তাহলে আমার জীবনে এসেছিলিস কেন? তুই আমার পাখিগুলোকে ঘেন্না করিস? হ্যাঁ, যা, আমি এখন থেকে তোকে ঘেন্না করি। এখান থেকে চলে যা তুই, বুঝলি? ব্যাস ব্যাস ব্যাস, সব বুঝে গেছি ইউর অনার। যেরকমটা উনি বললেন, ওনার প্রেমিকা ওনাকে ধোকা দিয়েছিল আর ওনার রাগ হয়েছিল, আর তখন উনি ওই মেয়েটাকে খুন করে দেয়। কিন্তু পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, তিনি রেগে অবশ্যই ছিলেন কিন্তু জ্ঞান শূন্য একেবারেই ছিলেন না। ইনি কোনো নর্মাল অস্ত্র দিয়ে খুনটা করেননি, বরং উনি ওনার পাখিকে ইউজ, মানে ওই রেভেনকে দিয়ে, যার নাম হলো সুলতান। চলে আয়। যাও আর ঝটপট কাজটা শেষ করে আবার ফিরে এসো, যাও। না সাহেব, আমি সুলতানকে পাঠাইনি মধুরিমাকে মারার জন্য। আমি তো ওকে দিয়ে একটা চিঠি পাঠিয়েছিলাম ওর কাছে। আরে তাহলে চিঠিটা কোথায়? মধুরিমার কাছেই আছে। বলতে চাইছি যে ওর বাড়িতে থাকবে, ওর কাবাডে থাকবে। না ইউর অনার, পুলিশ ওই বাড়িটা তল্লাশি করেছে কিন্তু কোনো চিঠিই পাইনি ওখানে। আরে এরকম কি করে হতে পারে? আমি মাঝে মাঝেই ওকে দিয়ে চিঠি পাঠাতাম। আজকে তোকে খুব স্পেশাল কাজ করতে হবে। চলে আয়। কি দেখছিস?
দেখো, এই চিঠিটা খুব স্পেশাল জায়গায় পৌঁছাতে হবে। নে, এটা নিয়ে যা তুই এবার। চল যা। কিন্তু ওই দিন আপনি সুলতানকে কোনো চিঠি দিয়ে পাঠাননি, কাউকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন, একটা পাখির মাধ্যমে, যাতে কেউ এনাকে সন্দেহ না করে। অর্ডার অর্ডার। প্রসিকিউটর বাবু, আপনার কাজে আমি একটু হস্তক্ষেপ করছি, ক্ষমা করবেন। ইয়নার যেরকম বিরোধী পক্ষের উকিল আমাদের বললেন যে সার্জেরাও রাগান্বিত ছিলেন আর ওনার রাগটা ওনার নিয়ন্ত্রণে ছিল। যদি সেরকমটাই হতো তাহলে উনি ওনার পোষ্য কাক বা রেভনকে কাউকে হত্যা করার জন্য কেন পাঠাবেন, যেখানে কিনা পুরো আঙ্গুরবাড়ি এটা জানে যে ওনার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে পশু পাখির সঙ্গে আদান প্রদান করার, কথাবার্তা বলার, সেই কৌশলটা অন্য কোনো মানুষের মধ্যে নেই। তাহলে উনি নিজের পাখি কেন পাঠিয়ে অন্য কাউকে হত্যা করে সন্দেহের তীরটা নিজের দিকে কেন ক্ষমতা নেবেন? দ্বিতীয়ত, ইওর অনার, কোনো পাখির ওপর হত্যার অভিযোগ আনার আগে আমাদের এই বিষয়টা একবার জেনে নেওয়া খুব দরকার যে একটা পাখির মধ্যে কোনো মানুষের নির্দেশ মেনে অন্য কোনো মানুষের ওপর আক্রমণ করে তাকে হত্যা করার ক্ষমতা থাকে নাকি না। আর এই বিষয়টার উপর একটু আলোকপাত করার জন্য ইওর অনার, আমি সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত জরং বার্ড স্যাংচুয়ারির মিস্টার জয়রামনকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। মিস্টার জয়রামন, আপনি তো ভারতীয়ই, তাই না? হ্যাঁ, আমি ইন্ডিয়ান, আর লাস্ট 25 ইয়ার্স ধরে আমি সিঙ্গাপুরেই থাকি। কিন্তু আপনি বাংলাটাও তো ঠিক মতোই বলতে পারেন। হ্যাঁ, একদম। কতদিন হলো আপনার এই পশু পাখি নিয়ে কাজকর্ম করার? 23 বছর হয়ে গেছে। আমি সব ধরনের পাখিদের ট্রেন করেছি, আর ওরা এখন আমার খুব ভালো বন্ধু। ইওর অনার, মিস্টার জয়রামনের পাখিদের সঙ্গে কত ঘনিষ্ঠ বন্ধুত্ব, কতটা সখ্যতা, সেটা আমি নিজের চোখে দেখেছি। আপনারই বার্ড স্যাংচুয়ারিতে আপনি যেই শোটা নিজেই করেন, ইওর অনার, খুবই বিচিত্র কাজকর্ম করান উনি ওনার পাখিদের দিয়ে। কামিং টু দ্য পয়েন্ট, মিস্টার জয়রামন, এটা জানতে চাই আপনার কাছ থেকে যে এটা কি সম্ভব যে কোনো দাঁড় কাককে, কোনো রিভানকে এরকম প্রশিক্ষণ যদি দেওয়া হয় যে ও 4-5 কিলোমিটার দূরে উড়ে গিয়ে কাউকে হত্যা করে ফেললো? হত্যা? বার্ডস তো নেচার লাভিং হয়। রেভেন একটু অ্যাগ্রেসিভ বার্ড হয়, ওরা একটু তাড়াতাড়ি রেগে যায়, কিন্তু ও কারুর হত্যা করতে পারে না। অ্যান্ড আই এম শিওর, শুধু রেভেন নয়, কোনো বার্ডকেই মার্ডার করার জন্য তৈরি করা সম্ভব নয়। নট পসিবল। নট পসিবল, ইওর অনার। সাহেব, পাখিদের সঙ্গে কথা বলে আমি শুধু প্রকৃতি আর মানুষের মধ্যে দূরত্ব কম করতে চেয়েছিলাম, কাউকে খুন করতে চাইনি আমি। যদি আপনি সুলতানকে না পাঠিয়ে থাকেন তাহলে মধুরিমার মা কি দেখেছে? ইওর অনার, এনার প্ল্যান ছিল এটা যে অন্ধকারে সুলতানকে পাঠিয়ে হত্যাটা করতে, যাতে ওকে কেউ না দেখতে পায়। কিন্তু মধুরিমার মা এটা দেখে ফেলে আর সার্জেরাও ফেঁসে যান। না, ফাঁসেননি, আর সম্ভবত ফাঁসবেনও না। ইওর অনার, এবার মধুরিমার মা ঠিক কি দেখেছেন সেটা যদি তিনি স্বয়ং কাঠগড়ায় এসে আমাদের বলেন তো সেটা ভালো হয়। অনুমতি দিলাম। আমি নিজের চোখে দেখেছি ওই দাঁড় কাকটাকে, এত বড় ছিল ওটা। ওই আমার মেয়েকে মেরে ফেলেছে, ওই খুনি কাক ছিল ওটা, আর তার সঙ্গে তুইও খুনি। ভগবানের অভিশাপ লাগবে তোর, নিস্তার পাবি না তুই, নর্দমায় পচে গলে মরবি তুই। আর তোর এই পচা গলা লাশটা চিল শকুনেও খাবে না। এটা একজন মায়ের অভিশাপ তোর উপর। পাপী, হত্যাকারী, তুইও মরে যা যেমন করে আমার মেয়েকে মেরেছি। মীনাক্ষী দেবী, আপনি সংযম রাখুন, তা না হলে আপনাকে আদালতের বাইরে পাঠাতে হবে। মীনাক্ষী দেবী, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। নিজের মেয়েকে হারিয়েছেন আপনি। আমিও চাইবো যে আপনি বিচার পান, আপনার মেয়ের হত্যাকারী সে শাস্তি পাক। কিন্তু এরকমটা হতে গেলে আপনার আমাকে একটু সাহায্য করতে হবে। বলুন, কি দেখেছিলেন আপনি ওই রাতে? সুলতানকে দেখেছিলেন আপনি ঠিক মতো? আমি কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েই পড়ছিলাম, তখন আমি যেন মধুরিমার একটা চিৎকার শুনতে পেলাম।
প্রথমে আমি ভাবলাম যে আমার ছেলে মদন আরও দুজনে হয়তো ঝগড়া করছে, কিন্তু তার খানিকক্ষণ পরে আমি মধুরিমার আরো জোরে জোরে চিৎকার শুনতে পেলাম। তখন আমি তাড়াতাড়ি দৌড়ে নিচে চলে এলাম। মধু, তোর কিছু হয়নি তো? মা, তুই কোথায়? কোথায় তুই? কোথায়? ঠিক আছিস তো? এটা তো সরজা রাওয়ের কাক। হ্যাঁ? আহ! লাইটটা ভেঙে দিলি? দাঁড়া, আমি এক্ষুনি টর্চ নিয়ে আসছি। হতচ্ছাড়া বদমাস, কোথায় রে তুই? কোথায়? হ্যাঁ? তো আপনার কথা অনুযায়ী মীনাক্ষী দেবী, আপনি যখন বাইরে গিয়েছিলেন সেদিন সেখানে আলো খুবই কম ছিল, মানে একটাই বাল্ব জ্বলছিল, তাও 0 পাওয়ারে, তাই না? আর এত কম আলোতে আপনি ওই কাকটাকে চিনেও ফেললেন যে ওটা সুলতান, আর আপনি বললেন যে সুলতান ওই বাল্বটাকে ভেঙে ফেললো। তারপর আপনি ভেতরে গেলেন, টর্চ নিয়ে বাইরে আসলেন, আর টর্চ জ্বালিয়ে যখন দেখলেন তখন সুলতান ওখানে বসেছিল ওই আলমারির উপরে। আলমারির উপরে বসেছিল। আপনি দেখেছিলেন সুলতানকে? হ্যাঁ, তারপরে ওখান থেকে পালিয়ে গেল। তো ওই সময় আপনার মেয়ের দেহটা কোথায় ছিল আমাদের বলুন। ওই ডাইনিং টেবিলটার পাশে। আর যেই আলমারির ওপর সুলতান বসেছিল সেই আলমারিটা ওই ডাইনিং টেবিল থেকে কতটা দূরে ছিল? এখান থেকে ওই দরজাটা পর্যন্ত। এখান থেকে ওই দরজা পর্যন্ত। চলুন। আপনি কি এটা বলতে পারবেন যে সুলতানের উচ্চতা এই ফাইলটার মতন হবে? হ্যাঁ। আচ্ছা, তো দেখুন, আপনি বলছিলেন যে এতটা দূরত্বে সেটা হবে, তো আপনি কি দেখতে পাচ্ছেন এই ফাইলটা? হ্যাঁ। এবার আমি চাইবো যে আপনি এই টর্চটাকে নিন, আর টর্চের আলো দিয়ে ফাইলটাকে দেখার একটা চেষ্টা করুন। ইওর অনার, আমি আদালতের কাছে অনুরোধ করছি আদালতের আলোগুলোকে একটু কম করা হোক। অনুমতি দিলাম। মীনাক্ষী দেবী, আপনি দেখতে পাচ্ছেন আমাকে? এই যে ফাইলটা আমার হাতে রয়েছে, এটা আমি একটু ওপর নিচ করব। দেখুন, আপনি মন দিয়ে দেখবেন একটু। হ্যাঁ। এবার বলুন যে আমি ফাইলটা কতবার উপর নিচ করেছি? 3-4 বার। আমার মনে হয় 3 বার। একটু জোর দিয়ে বলুন কতবার উপর নিচ করেছি। 4 বার। 4 বার পাক্কা। ইওর অনার, আমি অনুরোধ করব যে আদালতের আলোগুলোকে জ্বালানো হোক। অনুমতি দিলাম। ইওর অনার, জানি না মীনাক্ষী দেবী কিভাবে আমার হাতে ওই ফাইলটাকে 3-4 বার উপর নিচ করতে দেখলেন, কেননা আমার হাতে তো ফাইল তো নেই। ইওর অনার, ফাইলটা এখানে আমার এই টেবিলের উপর পড়ে রয়েছে। মীনাক্ষী দেবী, আপনার আদালতের এই কম আলোতে এরকমটা মনে হলো যে আমি ফাইলটাকে 3-4 বার ওপর নিচ করলাম, যেখানে আমার হাতে ওই ফাইলটা ছিলই না। আর সেদিন রাতে তো আপনার ঘরে অনেকটাই অন্ধকার ছিল, আর আপনি বলছেন যে আপনি টর্চের আলোতে এতটাই দূরত্বে একটা কালো কাককে দেখে নিলেন, চিনেও ফেললেন। এটা তো সম্ভব নয়, কেননা আপনার চোখ আপনাকে ধোঁকা দিচ্ছে। দ্বিতীয় বিষয় মীনাক্ষী দেবী, যে আপনি যখন বাইরে আসলেন, আপনি বললেন যে আপনি বাইরে এসেছিলেন, আর তারপর আপনি টর্চ নিতে ভেতরে গেলেন, টর্চ নিয়ে বাইরে আসলেন। যেতে আসতে তো আপনার 1.5 মিনিট তো লেগেই ছিল, কি বলে হয় আপনার 1.5-2 মিনিট তো লেগেই ছিল না? আর এইটুকু সময় অনেকটাই হয়ে থাকে যে বাইরে থেকে কেউ এলো আর এই হত্যাটা করে চলে গেল। এটা সম্ভব, ইওর অনার। মধু, কি হয়ে গেল তোর? হে ভগবান! মা, মা, কি হয়েছে? ইউর অনার, এই সবকিছু কেডি বাবুর একটা ইমাজিনেশন। সত্যি মানে ফরেন্সিক রিপোর্ট এটাই বলছে যে দাঁড় কাকের ঠোঁটের আঘাতে চিহ্ন ছিল মধুরিমার শরীরে।
আর ওই দাঁড় কাক মানে ওই সুলতানের মালিক হলেন ইনি। এই হচ্ছে রিপোর্ট। ইয়নার অত্যাধুনিক টেকনিকের সাহায্যে ওনার দাঁড় কাকের মতো আকার বিশিষ্ট হাতিয়ারও বানানো যেতে পারে, এর মধ্যে কোনো কঠিন বিষয় নেই। না, কিন্তু একটা কাকের পক্ষে এতটাই চালাক হওয়া যে কেউ আসতেই ওই বাল্বটা গিয়ে ভেঙে ফেলা, এটা ইয়নার একদমই অসম্ভব ব্যাপার। কিন্তু ইউর অনার, মীনাক্ষী দেবী ওনার ঘর থেকে ওর চিৎকারও শুনতে পায়। না, শুধুমাত্র মধুরিমার কণ্ঠস্বর শোনেন। আর আমরা সবাই জানি ইয়নার যে যখন কোনো পাখি বিচলিত হয়ে উঠলে কাক তো খুবই কা কা করে ওঠে, বেশ জোরে জোরে ডেকে ওঠে। কিন্তু মীনাক্ষী দেবী এরকম কিছুই শোনেননি। ওনার বক্তব্য যে ওনার মনে হয় যে মধুরিমা ওর দাদা মদনের সঙ্গে ঝগড়া করছে। আমার মনে হচ্ছে যে কেডি বাবু মদন বাবুকেই দোষী প্রমাণ করতে চান। মদন বাবুর এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইয়নার এই বিষয়টা মদন বাবু যদি কাঠগড়ায় এসে বলেন তো ভালো হয়। অনুমতি দিলাম। আরে বাবা, ঝগড়া মানে এমনি সামান্য ব্যাপার। সব ভাই বোনের মধ্যেই এটা হয়, কখনো টিভি নিয়ে, কখনো রিমোট নিয়ে, কখনো রেডিও নিয়ে, কখনো খাবার নিয়ে। না না না, ঠিকই বলছেন আপনি, কিন্তু সমস্ত ঝগড়ার একটা সীমা থাকে মদন। ইয়নার ঝগড়ার সময় কোনো স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলতে পারেন না, আর না কোনো ভাই তার বোনের ওপর। ইট অ্যামাউন্টস টু ডোমেস্টিক ভায়োলেন্স ইন কোর্ট, ইয়নার। আর যে ব্যক্তি তার বোনের গায়ে হাত তুলতে পারে সে তার বোনকে মারতেও পারে। কি সব উল্টোপাল্টা বলছেন আপনি? আমি নিজের বোনকে কেন খুন করব? কেননা আপনি চাইছিলেন না যে ও সার্জে রাওকে বিয়ে করুক। আর যখন ও আপনার এই চিন্তার বিরুদ্ধে গেল তখন আপনি ওকে হত্যা করে ফেললেন। হ্যাঁ, আমি চাইছিলাম না, কারণ ও সার্জেরা ওকে ভালোবাসতো। ও আমার বোন ছিল, আমি ওকে ভালোবাসতাম, ও আমার খুব প্রিয় ছিল। হ্যাঁ, আদরের ছিল, কিন্তু আপনি ওকে বোঝালেন, বোঝানোর চেষ্টা করলেন, ও মানলো না। তখন আপনার অহংকার জেগে ওঠে আর আপনি ওকে হত্যা করে ফেললেন। ইওর অনার, ইটস এ কেস অফ অনার কিলিং। না, এটা মিথ্যা কথা। আমি আজ পর্যন্ত মধুর গায়ে হাত তুলিনি। আপনি চাইলে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, জিজ্ঞেস করে নি ওনার যে ঘনিষ্ঠ বান্ধবী রয়েছেন সঙ্গীতা, তাকে জিজ্ঞেস করে নি, আপনি যদি আপত্তি না করেন তো। আপনার আর মধুরিমার মধ্যে কত বছরের বন্ধুত্ব ছিল? আগে 18 বছর ধরে আমরা বেস্ট ফ্রেন্ডস ছিলাম। আচ্ছা, বেস্ট ফ্রেন্ডস। একদিন এরকম কাটেনি যেদিন আমরা কথা বলিনি বা দেখা করতাম না। আমরা নিজেদের সমস্ত সিক্রেট শেয়ার করতাম। সামান্য কারণে তো আমি জিজ্ঞেস করতাম না এই প্রশ্নটা, কিন্তু পরিস্থিতি তো জানেনি কিরকম, এটা জিজ্ঞেস করতেই হচ্ছে। কখনো কি মধুরিমা তার দাদা মদনের বিরুদ্ধে কিছু বলেছিলেন আপনাকে? হ্যাঁ, অনেকবার। মধুরিমা ওর দাদাকে খুব ভয় পেত, আর অনেকবারও মদনের ব্যাপারে নালিশও করেছে আমার কাছে। ও মিথ্যা কথা বলছে। সঙ্গীতা, তুই এসব কি বলছিস? অর্ডার, অর্ডার। মদন বাবু, আপনি বসে পড়ুন, তা না হলে আপনাকে হেফাজতে নিতে হবে। ইওর সঙ্গীতা মিথ্যা কথা বলছে না, আর এটার প্রমাণ রয়েছে ওনার মোবাইলে মধুরিমার পাঠানো একটা বার্তা। আপনি যদি অনুমতি দেন তো ওনাকে ওনার মোবাইলটা অন করতে আমি বলবো। অনুমতি দিলাম। রিয়নার এই বার্তাটা বলছে যে এখন আমার এই ঘরে খুবই ভয় লাগছে। আমার দাদা মদন আমাকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করছে। ও বলছে যে যদি আমি সার্জে রাওয়ের সঙ্গে আমার সম্পর্ক না থামাই তো ও আমাকে প্রাণে মেরে ফেলবে। কি করছিলিস তুই? দাদা, আমি তো গেম খেলছিলাম। গেম খেললে ফোন কেন লুকোচ্ছিস? ফোন দে।
তুই সার্জেকে মেসেজ করছিলি তাই না? হ্যাঁ, মিথ্যে কেন বলছিলিস? তোকে কতবার বলেছি যে এই অকর্মণ্য সার্জেকে মেসেজ করবি না, মুখ ভেঙে দেবো তোর, কাউকে মুখ দেখাতে পারবি না। সূর্য খারাপ মানুষ নয়। তাহলে আমি খারাপ লোক? আমি খারাপ লোক? হ্যাঁ, তোকে শেষবারের মতো বলছি মধু, যদি সার্জের সাথে মেশা বন্ধ না করিস, ওই সার্জেকে তো আমি পরে মারবো, তার আগে তোকে আমি প্রাণে মেরে দেবো, কেউ জানতেও পারবে না, বুঝেছিস? ইয়নার এই বার্তাটা 31শে জানুয়ারি 2014 সালে পাঠানো হয়েছিল সন্ধে 7:17 আর মধুরিমাকে হত্যা করা হয় 31শে জানুয়ারি 2014 সালে রাত 11টা আর 11:30টার মধ্যে। ইয়নার, এখন এটাকে কি বলে ভাববো? স্যার, ওই দিন মধুরিমা দেখা করতে এসেছিল আর ওই আমাকে বলেছিল যে ও সরজুর সাথে নিজের সম্পর্ক ভেঙে দিয়েছে। এমনিতে সরজু ওর সঙ্গে পালিয়ে বিয়ে করার জন্য রাজি ছিল, কিন্তু আমি মধুকে চিনতাম, ও এরকমটা কখনো করতো না, কারণ ও দাদাকে খুব ভয় পেত। ওর ভয় ছিল যে যদি ওরা পালিয়ে যায় আর ওর দাদা ওদের খুঁজে বার করে ফেলে তাহলে কি হবে। স্যার, আরও একটা কথা বলার ছিল, কিন্তু সঙ্গীতা, নির্ভয় তুমি এটা বলতে পারো, তোমার নিরাপত্তার দায়িত্বটা আমি নিচ্ছি। স্যার, যেদিন মধুরিমার খুন হয় সেদিন সন্ধেবেলায় ওর ফোন এসেছিল আমার কাছে, খুব ভয় পেয়েছিল। হ্যালো সঙ্গীতা, কি হয়েছে মধু? সঙ্গীতা, ও আমাকে মেরে ফেলবে। কি? কে মেরে ফেলবে? আমার দাদা, মদন দাদা আমাকে মেরে ফেলবে সঙ্গীতা। কি বাজে কথা বলছিস তুই? আমি যা খুশি বলছি না, ও আমায় মারার হুমকি দিয়েছে। আরে ও রাগ করে বলছে হয়তো। না, রাগে বলেনি, ও আমাকে মারার প্ল্যান বানিয়েছে আর ও অস্ত্র নিয়ে এসেছে। আমি ওকে অস্ত্রের ব্যাপারে কথা বলতে শুনেছি সঙ্গীতা। কি? কোন অস্ত্র? সঙ্গীতা, কেউ আসছে, আমি তোকে পরে কল করছি। ইয়নার, সঙ্গীতার বক্তব্য অনুযায়ী মধুরিমার ওর দাদা মদনের কাছ থেকে বিপদ ছিল, আর ওই অস্ত্রটা মদন ওর বাড়ির কোনো একটা জায়গায় লুকিয়ে রাখে। মাই লর্ড, আমি সত্যি বলছি, আমি কোনো কিছুই লুকোইনি। মদন বাবু, আপনি চুপ করুন, আদালতের কাজে অহেতুক হস্তক্ষেপ করবেন না। ইয়নার, যখন মদনবাবু এতটা দৃঢ়তার সঙ্গে বলছেন যে ওনার বাড়িতে এরকম কিছুই লুকোনো ছিল না, তো তাহলে আমার মনে হয় যে ওনার কোনো আপত্তি থাকবে না যদি আপনি পুলিশকে আদেশ দেন যে দয়া করে ওনার বাড়িতে গিয়ে একটু তল্লাশি করুন। এই আদালত পুলিশকে এই আদেশ দিচ্ছে কি তারা মদন বাবুর বাড়িতে গিয়ে ভালো করে তল্লাশি করুক, আর যতক্ষণ পুলিশ সেখানে না পৌঁছচ্ছে ততক্ষণ মদন বাবুকে পুলিশ কাস্টাডিতে রাখবার আদেশ দিচ্ছে। যাও, তল্লাশি নাও। স্যার। এখানে সব জিনিসের ওপর ধুলো জমে আছে, মাকড়সার জালও দেখতে পাচ্ছি, শুধু এই 4টে জিনিসের ওপর নেই। মনে হচ্ছে যেন মার্কেট থেকে কয়েকদিন আগে কিনে এখানে রেখে দেওয়া হয়েছে। এর উত্তর তো মদনকে দিতেই হবে। ইয়নার, এই হাতিয়ার, এই সমস্ত দড়ি, বন্দুক, সিন্দুক, এগুলো সবই আপনার ওখান থেকেই পুলিশ উদ্ধার করেছে। কি মানে এগুলো কি গল্প এটার? আমি 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 জানি না। আচ্ছা, আপনি জানেন না। আচ্ছা, যদি আপনার স্মরণশক্তি অক্ষম হয়ে গিয়ে থাকে তো সেটাকে সক্ষম করার জন্য আমাদের ইন্সপেক্টর সাহেব আপনাকে সাহায্য করতে পারে। 1 ঘন্টা কাটালেই আপনার সব মনে পড়ে যাবে। না 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 বাবা, আসলে এই জিনিসগুলো আমি আমার নিরাপত্তার জন্য রেখেছি। বন্দুকটা আপনি আপনার নিরাপত্তার জন্য রেখেছিলেন তো? তো ওই যে সিন্দুকটা রয়েছে, এই দড়িগুলো, ওই হাতিয়ার, এইগুলো কি কেন?
বেশ কিছুদিন ধরে কেউ আমাকে ফোনে বারবার হুমকি দিচ্ছিল আমার জমির ব্যাপারে, তাই সেই জন্য আমি সমস্ত জিনিসগুলো আমার কাছে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বন্দুকের লাইসেন্স তো নিশ্চয়ই আছে আপনার কাছে? লাইসেন্স? লাইসেন্স বন্দুকের মানে থাকা উচিত। হ্যাঁ, না, নেই আপনার কাছে? লাইসেন্স, নেই বন্দুকের লাইসেন্স ওনার কাছে নেই, ইওর অনার। যেগুলো আসলে খুবই অপরাধের জিনিসপত্র, আর ওই যে বাকি জিনিসপত্রগুলো রয়েছে, ওই অস্ত্রটা, ওই দড়ি, ওইগুলো কি বিষয়? না, আমি ভাবছিলাম যে ও যদি আমার সামনে চলে আসে আর আমার সাথে যদি ঝামেলা শুরু হয়, তাহলে আমি যদি ওকে মেরে ফেলি তো। আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝতে পারলাম। এগুলো যদি আপনি কাউকে হত্যা করে ফেলতেন বা আপনার দ্বারা কারোর হত্যা হয়ে যায়, সেই বিষয়গুলো দড়ি দিয়ে বেঁধে আপনি নিচে আপনার ওই গুদাম ঘরে নিয়ে যেতেন, আর ওটাকে টুকরো টুকরো করে কেটে সেটাকে সিন্দুকের মধ্যে ভরে আপনি বাইরে নিয়ে গিয়ে সেটা কোথাও ফেলে রেখে আসতেন। আর এগুলো আপনি অন্য কারোর জন্য ভেবেছিলেন, হয়তো আপনার নিজের বোনের জন্য নিশ্চয়ই এটা ভাবেননি। মদন, তুই ভাই নয়, কসাই। আমি তোকে ছাড়বো না, আমি তোকে মেরেই ফেলবো। আমি বলে দিচ্ছি তোকে, আমি ছাড়বো না। অর্ডার, অর্ডার। কাঠগড়ায় যাও। মিস্টার পাঠক, আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, আপনি আপনার মক্কেলকে ভালো করে বোঝান যাতে শান্ত থাকে। ইওর অনার, আমি আমার মক্কেলের এই আচরণের জন্য ক্ষমা চাইছি। ইউ মে প্রসিড। হ্যাঁ, তো মদন বাবু, বিঘ্ন ঘটার জন্য দুঃখিত। এখন বলুন আপনার সময় নিয়ে যে আপনি আপনার বোনকে হত্যা কেন করলেন? হ্যাঁ, এটা সত্যি যে আমার মধুর প্রতি ঘৃণা জন্মেছিল। মধুর জন্যই আমাকে আর আমার মাকে লোকে 10 রকমের কথা শোনাতো, এমনকি আমার বিয়ে ভেঙে গেল। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও শোনেনি। আমি শুধু ওকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলাম, শুধু হুমকি। আমি ওকে মারিনি। আপনি বলছেন যে আপনি মারেননি, কিন্তু আমি বলছি যে আপনি মেরেছেন। আমি এখানে এই যাবতীয় বিষয়টা পেশ করলাম কিছুক্ষণ আগে, এইটা প্রমাণ করার জন্য যে আপনি মেরেছেন। আপনি বলছেন যে আপনি মারেননি। আপনার কাছে এরকম কোনো ব্যবস্থা রয়েছে এটা প্রমাণ করার জন্য? উকিল বাবু, আপনি কি বললেন? যে খুনটা 11টা থেকে 11:30টার মধ্যে হয়েছে। আগে আগে তো আমি আপনাকে বলতে চাই যে 11টা পর্যন্ত আমি আমার বন্ধু পঙ্কজের বাড়িতে ছিলাম, আর প্রায় 11টার সময় আমি ওখান থেকে বেরোই। আপনি আপনার বন্ধু পঙ্কজের বাড়িতে ছিলেন? হ্যাঁ। আর এই বিষয়টা কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আমার বন্ধুর বাড়ি থেকে বেরোনোর পর আমি কাছের একটা এটিএমে যাই, আর ওখান থেকে আমি 1000 টাকা তুলি। আর এই হলো তার রসিদ। এবার কি বলবেন কেডি বাবু? রিওনার, আমার এরকমটা মনে হচ্ছে যে এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য ওনার বন্ধু পঙ্কজকে আমাদের সমন পাঠানো উচিত। এই আদালত মিস্টার পঙ্কজ দেশমুখকে সমনে অর্ডার পাঠাবে, আর ওনাকে আগামী তারিখে আদালতে হাজির থাকবার হুকুম দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, নো প্রবলেম। হ্যাঁ স্যার, খবর নিয়ে নেব। ওকে স্যার, বাই। কে ছিল? কেডি স্যার? হ্যাঁ, কেডি স্যারের ফোন ছিল। উনি চান যে আমি খবর নিই যে পঙ্কজ দেশমুখ আর মদনের মধ্যে কি চলছে। বরুণ, আমি এটা তো শুনেছিলাম যে মার্ডার করাবার জন্য পশুদেরকে ট্রেন করা যায়, কিন্তু এটা আমি প্রথমবার শুনলাম যে পাখি এবং পক্ষীদেরও কি মার্ডার করার জন্য ট্রেন করা সম্ভব। ইটস ভেরি উইয়ার্ড। শোনায় না, কিছু পাখি আছে যারা খুব ভালো শিকারী হয়। ওরা খুব সহজেই অন্য জানোয়ারদের আক্রমণ করে আর ওদের মারতেও পারে, কিন্তু সাধারণত ওরা মানুষদের ওপর আক্রমণ করে না। আর ওদের এই ব্যাপারটা ট্রেন করানোও যায় না। আমি এই কেসটা ঠিক বুঝতে পারছি না। কি মনে হচ্ছে তোমার, কেডি স্যার এই কেসটা হেরে যাবেন? না, সেই ব্যাপার না। কেডি স্যারের উপর আমার পুরো বিশ্বাস আছে। আমার খালি এটাই ভয় যেন কোনো অঘটন না ঘটে, এই কেসটার জন্য আমাদের কোনো বড় ক্ষতি না হয়ে যায়। লেটস গো।
লাগছে। বরুণ, বরুণ ফোন কেন তুলছে না? বরুণ!